আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ছক্কাটা মেরেই দিলেন। বাংলাদেশের শুভেন্দু অধিকারী পরিচিত এই অর্থে যে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে শুভেন্দু অধিকারী বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ ঘরানা, শেখ হাসিনা ঘরানার অথবা 5 আগস্টে পট পরিবর্তনে যারা ধাক্কা খেয়েছেন তাদের জন্য শুভেন্দু অধিকারী একটা নাম হয়ে উঠেছিল। শুভেন্দু অধিকারী আলোচনা করেছেন যখন ইউনূস সরকার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত চায়, তখন শুভেন্দু অধিকারী বেশ রসালো এবং চটকদার কিছু বক্তৃতা দিতেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য চিঠি দিয়েছে, শুভেন্দু অধিকারী বলেছেন সেই চিঠি ভারত সরকার ডাস্টবিনে ফেলে দিয়েছে। এইসব থেকে আওয়ামী লীগ ঘরানায় বেশ স্বাচ্ছন্দ্যের মানুষ, যদিও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেলে পরে বাংলাদেশি অরিজিন মানুষ এবং ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ তারা কতটুকু কি পরিস্থিতিতে পড়বে এই নিয়ে ব্যাপক সমালোচনা এবং ব্যাপক আশঙ্কা রয়েছে। আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি তার লাল ঝান্ডা উড়াচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উড়ে গেল হাওয়ায় চটি। দিদি বহুদিনের সিপিএম কে ডুবিয়ে আসা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তিনি শেষ পর্যন্ত ভরাডুবির শিকার হয়েছেন বলেই চারদিকে আলাপ। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বিজেপি 195 পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস 92, মাত্র 92, 195 বিজেপি, সিপিএম 1, কংগ্রেস 2 আর অন্যান্যরা পাচ্ছেন 3টি আসন। অর্থাৎ বিজেপির জয় একেবারে প্রায় নিশ্চিত। আমি বলছি যে বাংলাদেশের জন্য কি কোনো সর্বনাশ কিনা, কারণ বাংলাদেশি মুসলিম যারা কলকাতায় থাকেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এবং বাংলাদেশের এফেক্ট কি আমরা এই নিয়ে ভারতীয় সাংবাদিকদের বিশ্লেষণ সামনে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আমার সামনে কিছু হেডলাইন আছে, সেগুলো থেকে চুম্বক অংশ একটু আপনাদের শোনাতে চাই। বিজেপি এগিয়ে বড় ব্যবধানে, মমতা বললেন ওয়েট এন্ড সি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে 294টি আসনের 192টিতে এগিয়ে আছে বিজেপি, অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94টি আসনে এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি হচ্ছে বলে দাবি করেছেন। তার মতে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে এবং এ কারণে তারা ধীর গতিতে ভোট গণনা করছে। তিনি দলের নেতাকর্মীদের শেষ পর্যন্ত থেকে অপেক্ষা করতে বলেছেন। আরেকটি নিউজ আছে যেখানে পশ্চিমবঙ্গে 167 আসনে এগিয়ে বিজেপি, যেটি একটু আগের নিউজ। তারপর আমাদের হাতে আরেকটি সংবাদ আছে, সেই সংবাদের চুম্বক অংশ হয়েছে যে আসামেও ফুটছে মোদির পদ্ম ফুল। আসামের মুখ্যমন্ত্রী এর মধ্যে খুবই আপত্তিকর একটি বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী অপর রাজ্য আসামেও বিধানসভা নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে আছে বিজেপির পদ্ম ফুল প্রতীক। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনের গণনা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলা 11:45 পর্যন্ত আসামে 126টি আসনের মধ্যে 96টিতে এগিয়ে আছে বিজেপি এবং এনডিএ জোটের প্রার্থীরা 26টি আসনে এগিয়ে কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এবং 2টি আসনে এগিয়ে আছে এআইইউডিএফ। এর বাইরে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। আর একটি বিশ্লেষণও আছে আমাদের সামনে, যে বিশ্লেষণে বলা হচ্ছে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনীতি বদলে দিতে পারে। কেমন সেই বদলে দেয়া? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের গণনায় বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যদি পরাজিত হয় তবে শক্তিশালী তৃণমূলের জন্য এটি হবে একটি বিরাট ধাক্কা। 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে দিদি বলে ডাকা হয়, অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়। সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। মমতা পশ্চিমবঙ্গে কৃষকদের জমি অধিগ্রহণ
করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে মমতা এমন এক লড়াইয়ের মুখোমুখি যেটিকে অনেকে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই বলে অভিহিত করেছেন। তার লড়াকু মনোভাব এবং তৃণমূলের সব ইউনিটের নেতাদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ রয়েছে। কয়েক দশকে বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার মমতা বিজেপির পক্ষ থেকে অনেক বেশি আক্রমণাত্মক এবং সুসংগঠিত প্রচারণার মুখোমুখি হন। বেশ কয়েকটি এক্সিট পোল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত দিয়েছিল। ভিডিও বার্তায় মমতা বলেছেন যে তিনি ওয়েট এন্ড সি কথাটি বলেছেন, সেই বার্তাটি এই বিশ্লেষণে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আরো খবর আছে বিভিন্ন সংবাদপত্রে, আমরা সেই সব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং আসামের বিজেপি ক্ষমতায় আসা মানে হচ্ছে তাদের দীর্ঘদিনের যে মুসলিম ঠেকাও বা ভারতীয় নয় এমন নাগরিকদেরকে তাদের দেশ থেকে বের করে দাও, এইটা গত 2-4-5 বছর ধরে ভারতের একটি বড় রাজনৈতিক ইস্যু। এবং বহু মানুষ দীর্ঘ বছর ধরে 50 বছর 60 বছর ধরে ভারতের আসামে এবং পশ্চিমবঙ্গে বসবাস করে। সেই মানুষগুলোর জন্য একটা নতুন ঝুঁকি বিজেপি সরকার তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে কি একজন মানুষও নাই যে মানুষটা এই ইউনূস সরকার যে অন্যায় অপরাধ করে গেছে, বিশেষ করে আমাদের কোমলমতি প্রায় 300 শিশুকে হত্যার দায় যে সরকারের উপরে, তার বিরুদ্ধে আইনি কোনো প্রতিকার যাবে? ধরে নিলাম যে বিএনপি সরকার আপোষের সঙ্গে এসছে, বিএনপি সরকার কোনো ব্যবস্থা নিবে না, এটা 2.5 মাস চলে গেছে, লক্ষণ যা দেখা যাচ্ছে যে তারা ইউনূস সরকারের অন্যায়, অবিচার, মব, অপশাসন, ইভেন দুর্নীতি, কোন দুর্নীতির কোন তদন্ত ওই সরকার করছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মোস্তফা ফারুকী, আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ান হাসান, কারো কোনো দুর্নীতির বিষয়ে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু বাংলাদেশে আপাদমস্তক মানুষের তাদের ধারণা, পাবলিক পারসেপশন, পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলোতে এই মানুষগুলো দুর্নীতি করেছেন, মানুষের কাছে এই ধারণা একদম পরিষ্কার। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে একজন মানুষ, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, তারা কি নাই যারা আমাদের উচ্চ আদালতে গিয়ে এই অন্যায় অপকর্ম, বিশেষ করে এই শিশুদেরকে হত্যার বিষয়ে, এখন টুকিটাকি নানান রকম মামলা হচ্ছে, ইউনূস সরকারের বিভিন্ন আদেশের বিরুদ্ধে মামলা হচ্ছে, গণভোটের প্রতিকার চেয়ে রিট করা হচ্ছে, কিন্তু যেগুলো সরাসরি প্রায় হত্যাকাণ্ড, যেখানে 600 মানুষকে মবের শিকার করে মারা হয়েছে, সেসব বিষয়ে কারো কোনো শব্দ নেই। এখন আপনারা বলতে পারেন আপনারা করেন, আপনারাও তো এই দেশের নাগরিক। আমরা তো অ্যাক্টিভিস্ট না, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা সাংবাদিকতার মাধ্যমে আমাদের নিউজ এবং ভিউজ, আমাদের পর্যালোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সেই মানুষটি কি বাংলাদেশে একজনও জন্মায়নি? বাংলাদেশে তো কত সোনার টুকরা মানুষ আছে, তাদের কারো বিবেক নাড়া দেয় না? দেখেন, ডেইলি স্টারে আজকে একটা নিউজ আছে, সেই নিউজটা দিয়ে মূল যে সাবজেক্টটা সেই আলাপে যাচ্ছি। ডেইলি স্টারের নিউজটায় বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব, 294 শিশুর মৃত্যু। ডেইলি স্টার তাদের অনলাইন ভার্সনে লিড নিউজ করেছে এটা, যেখানে বলা হচ্ছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে দেশ জুড়ে এখন পর্যন্ত 294 জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই ডেইলি স্টারই কিন্তু, এই ডেইলি স্টারে মাহফুজ আনামি সেই ইউনূসের পদত্যাগের নাটক দেখে বলেছিল, স্যার প্লিজ আপনি পদত্যাগ করবেন না। বলেছিল যে বাংলাদেশে এখন সংবাদপত্র মাধ্যম বান্ধব একজন রাষ্ট্রপ্রধান পাওয়া গেছে। সেই উদ্ভূতের কথা সেই ডেইলি স্টারই এখন লিড নিউজ করছে যে অন্তর্বর্তী সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। তারা আরো লিখছে, শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় এক সময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল, কিন্তু চলতি বছর এই রোগের সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশের 61 জেলায় হামের আক্রান্তের সংখ্যা 45,000।
এই যখন অবস্থা, তখন আমাদের সামনে আরেকটি খবর, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। আচ্ছা, সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। আরো বলা হয়েছে, চুক্তিটি আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়ে রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমি জানি না, বাংলাদেশে কিছু মানুষ তারা চেষ্টা করছেন ইউনূস সরকারের যেসব আদেশ আছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইউনূস সরকারের এই যে অসম চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশ একটা কথা গুঞ্জন ছড়ানো হয় যে বাংলাদেশে শূকরের মাংস আমদানি করা হচ্ছে। সেটা আসলে খুব মুখ্য বিষয় না, এটা এই ধরনের সিচুয়েশনের জন্য না, এগুলা সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রচার আছে। কিন্তু বেসিক্যালি তো বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য ইউনূস সরকার পঙ্গু বানিয়ে গেছে। আজকে ভিন দেশ থেকে বসে আমাদের দিকে আঙুল তুলে যে মনে হয় বাংলাদেশ আমেরিকার একটা উপনিবেশ। কার্যতই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা উপনিবেশ বানানো হয়েছে। এই যে হামের টিকা নিয়ে এত অদক্ষতা, এত অপচয়, ইউনূসের তো নিজেরও সন্তান আছে, তার কন্যা আছে, তার কি বুকে একটু লাগে না? অবশ্য তার ধর্ম নিয়ে যেখানে প্রশ্ন আছে, তার বাঙালি জাতীয়তাবোধ তার মধ্যে কতটুকু আছে, এইসব নিয়ে প্রশ্ন আছে। ফলে তার তো এগুলো গায়ে লাগার কথা না। কিন্তু একটা সরকার বাংলাদেশের মানুষের মানে বলতে পারেন যে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশে এটা রেয়ার কেস। সেই সরকারকে ন্যূনতম জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেবে না, সেই সরকারকে ন্যূনতম ইউনূস সরকারকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেবে, সবকিছু হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ভালো থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, এই সময়টাতে তারা কাকে বিশ্বাস করবে, কাকে অবিশ্বাস করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা দুর্দিনে আপনি বিশ্বস্ত সঙ্গী পাওয়া, বিশ্বস্ত বন্ধু পাওয়া, বিশ্বস্ত কর্মী পাওয়া, বিশ্বস্ত নেতা পাওয়া, বিশ্বস্ত শত্রু পাওয়া খুবই দরকার। শেষ কথাটি যেটি বললাম যে বিশ্বস্ত শত্রু, একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষের যে জীবন, মানুষের যে যৌবন, যে জীবনের ভেতর দিয়ে, যে সময়ের ভেতর দিয়ে মানুষ যায়, সেখানে জীবনে বন্ধু যেমন আসে, শত্রুও আসে। বন্ধু সম্পর্কে মানুষকে যতটা কষাস হতে হয়, শত্রু সম্পর্কে তার চেয়ে অনেক বেশি কষাস হতে হয়। কেননা যে শত্রুর সাথে আমার পাঞ্জা লড়তে হবে, যে শত্রুর মোকাবেলা করে আমাকে জীবনের সামনের দিকে যেতে হবে, তাদের সম্পর্কে আমাদেরকে অনেকটা কষাস হতে হয়। তা আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোতেই তাদের হাতে সৃষ্টি হয়েছে। গত 54 বছরে কিছু কিছু বদল হয়েছে, এটা জীবনের ধারা, সময়ের দাবি, কিছু পরিবর্তন সংশোধন হবেই। কিন্তু ছাঁচ যেটা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মনন, চিন্তা, চেতনায়, ভাবনায় রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটি বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের মধ্যে দিয়েছে। আজকে বাংলাদেশ সেই কাঠামোর ভেতরে থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্রটির দিকে যদি একটু দূরবীন দিয়ে আপনি একটু দেখেন, দেখবেন এই দেশের যত বড় বড় প্রজেক্ট আছে, অর্থাৎ যেগুলা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার মতো, খেয়াল করে দেখেন, আপনাকে যদি কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়, এটা আপনার জীবনে
ছোট কোনো উন্নতি সাধন করবে। একবেলা খেতে পারবেন, একটা জামা কিনতে পারবেন, একটা বাড়ি কিনতে পারবেন, অথবা কোনো একটা দর্শনীয় স্থান ভ্রমণ করে আসতে পারবেন। কিন্তু আপনাকে যদি কোটি কোটি টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডল নিজের মতো করে তৈরি করে নিজের শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো বাংলাদেশ শ্রেণীগতভাবে কি ছিল? একটা তৃতীয় বিশ্বের দরিদ্রতম রাষ্ট্র। সেই দরিদ্রতম রাষ্ট্র থেকে একটি মধ্যম আয়ের দেশে পদার্পণ করার জন্য বাংলাদেশের যে লিফট আপের দরকার ছিল, যে একজন নেতার মাধ্যমে, নেত্রীর মাধ্যমে, দলের মাধ্যমে, মনন এবং মেধার মাধ্যমে এই দেশটাকে শিফট করে দেওয়া, অর্থাৎ একটা দরিদ্র রাষ্ট্র থেকে, ভিক্ষুকের রাষ্ট্র থেকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করা, সেই কাজটি কে করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তার উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে সেটা এই ভিডিওতে শেষ হবে না, তাই তার উন্নয়নের কোনো ফিরিস্তি আমি দিতে চাই না। শুধু এই কথাটিই বলতে চাই, বাংলার মানুষ, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, তারা সবাই এই কথাটা ভেতরে ভেতরে স্বীকার করে শেখ হাসিনা বাংলাদেশের প্রভূত উন্নতি সাধন করেছে। তারপরেও শেখ হাসিনাকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসের নিরিখে একটু বিচার করে দেখেন, সাম্প্রতিক সময়ে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ পা রাখতে শুরু করেছে। আর মাত্র 2-3 মাস পরে আমাদের জাতীয় গ্রিডে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। 2টি চুল্লি করা হচ্ছে, একটি চুল্লিতে 1200, আরেকটি চুল্লিতে 1200, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ 60 বছর অনবরত এই জাতি পাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের জনসংখ্যা পৃথিবীতে 8ম বা 7ম। সেই 7ম বা 8ম জনসংখ্যার দেশে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু জনসংখ্যা অনেক। আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে 5ম বা 6ম। এই বড় জনসংখ্যার দেশে আমাদের উন্নয়নের জন্য কোনো তেল সম্পদ আমাদের নেই। আমাদের কোনো পারমাণবিক শক্তি কোনো কালে ছিল না। আমাদের বিকল্প জ্বালানিরও সেই রকম কোনো সংস্থান ছিল না। তাহলে এই দেশকে লং রানে এগিয়ে নিতে হলে একটা বড় রকমের প্রকল্প দরকার, যেই প্রকল্প ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আসবে দেশের জন্য। সেটি শেখ হাসিনার মাথায় আসলো। তিনি রাশিয়ার সাথে চুক্তি করে পৃথিবীর মাত্র এই 200টি রাষ্ট্রের মধ্যে 33টি রাষ্ট্রের এই পারমাণবিক প্রকল্প রয়েছে। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি করে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে। এটা নিয়ে অনেক দুর্নীতির নানান ডালাও অভিযোগ শুনবেন, কিন্তু কোনো সোর্স থেকে কোনোভাবে একটিও সত্যতা মেলেনি। বরং এখন তারা দাবি করছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের স্বপ্নদ্রষ্টা খালেদা জিয়া। খেয়াল করে দেখেন এই কথাটির সাথে কেন বলছি, একটু পরে আমি আপনাকে আরো একটু মিল দেখাবো। খেয়াল করে দেখেন যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতার থেকে এভাবে আউটস্টেট করা হয়েছে। যে কটি ভালো কাজের জন্য শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি হচ্ছে পদ্মা সেতু। অর্থাৎ বাংলাদেশ একটি গরিব দেশ, একটা ফকিন্নি দেশ। এই ফকিন্নি দেশ এত বড় স্বপ্ন দেখবে কেন? ফকিন্নি দেশ মানুষ এত বড় স্বপ্ন কি করে দেখে? এত বড় প্রজেক্ট কি করে নেই? সেই আপনার যে প্রভু আমেরিকা, তারা সেটা স্বপ্নে দেখেছিল যে বাংলাদেশে এরকম কিছু হতে পারে না। কিন্তু আমেরিকার স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, ট্রেন চালিয়ে দিয়েছেন, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও প্রতিস্থাপন করে এখন সেটার মধ্যে ইউরেনিয়াম ঢালা হয়ে গেছে। তার মানে নর্মাল নিয়ম হচ্ছে ইউরেনিয়াম দেওয়ার পর সেটা 2 থেকে 3 মাসের মধ্যে বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা হতে শুরু করবে। তার মানে কি, এখন হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 3 মাস। অগাস্ট মাসে
বাংলাদেশে এই জ্বালানিটি অর্থাৎ এই বিদ্যুৎটি আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দুটা প্রকল্প, একটা পদ্মা সেতু প্রকল্প, আরেকটি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পাবনায়। এখন এটি বিএনপি, আমরা দেখেছি খালেদা জিয়া বলতে শুনেছি যে এটার উপর দিয়ে, মানে আপনারা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলছে যে এটা দেশের জন্য একটা হুমকি, মানুষের জন্য হুমকি, বাংলাদেশ এবং দেশের মানুষ এটা দ্বারা কোনোভাবে উপকৃত হবে না, বরং মানুষ একটা বিপদের মধ্যে পড়বে। কিন্তু আজকে তার নেতারা, বড় বড় লোকেরা বলছে যে না, এটা তো তাদেরই স্বপ্ন ছিল। খেয়াল করে দেখেন, এটা তাদের স্বপ্ন ছিল, কিন্তু এতদিন পর্যন্ত তারা এটার পক্ষে ছিলেন না। পদ্মা সেতুর কথা খালেদা জিয়া বলেছিলেন কি, আপনারা পদ্মা সেতুতে চড়বেন না, এটা ভেঙে পড়বে। তো এখন কি পদ্মা সেতু ভেঙে পড়ছে? বিএনপির লোকেরা কি এটাতে চড়ছে না? চড়ছে না, আমি মনে হয়, আশা করি চড়ছে না। খেয়াল করে দেখেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত কোথাও, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত কোথাও খালেদা জিয়া, তারেক রহমান, তার বাবা জিয়াউর রহমানের নাম, গন্ধ, স্পর্শ কোনো কিছুই ছিল না। যুদ্ধ যখন চলে, তিনি তখন পাকিস্তানের একজন সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এখন তারা বলছে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শেখ মুজিব কেউ না, আওয়ামী লীগ কেউ না, বিএনপি সব করেছে। ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে কিন্তু তারা সেইভাবেই বলছে যে এটা তো খালেদা জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার বাপ মৃত্যুর পরে স্বপ্ন দেখছিল। এই যে তাদের স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের বাংলাদেশ তারা আজকে কোথায় নিয়ে যাবে সেটা দেখার